আসসালামু আলাইকুম। আমরা পড়ছি 1971 হুমায়ুন আহমেদের লেখা এই উপন্যাসটা। তা আমরা আজকে এইটার 13তম পর্ব পড়ব। তো 13তম পর্বের আগে 12টা পর্ব আপলোড করা হয়েছে, সেগুলো দেখে এসে এই পর্বটা দেখলে গল্প বুঝতে বা এই উপন্যাসের প্লটটা বুঝতে সুবিধা হবে। তো আমরা একদম মূল যে উপন্যাস সেটাতে ঢুকে যাই। 13তম পর্ব আমরা শুরু করছি। তো এখানে প্রথমেই বলা হচ্ছে যে মেজর সাহেব অর্থাৎ মেজর এজাজ সাহেব এক মগ কফি হাতে ঘরে ঢুকলেন। তার সমস্ত গা ভেজা, মাথায় টুপি নেই, কারণ বৃষ্টি থেকে এসেছে। ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আজিজ মাস্টার উঠে দাঁড়ালো। ইমাম সাহেব বসেই রইলেন। তার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। কিছু সময় পরপরই তার বমি হচ্ছে, ঘরময় বমির কটু গন্ধ। রফিক একটি হারিকেন টেবিলের উপর রেখে চেয়ার এগিয়ে দিল মেজর সাহেবের দিকে। এখানে আমরা দেখেছিলাম যে যখন এর আগে আমরা দেখেছিলাম যে রফিক একদম বমি টমি করে, মানে ওই যখন মারা হয়েছিল মনাকে, তো সেই সময় কিন্তু মূলত রফিক একদম ঠিকঠাক একদম চেয়ে চেয়ে দেখছিল। রফিকের কোনো রকমের কোনো রিয়াকশন পাওয়া যায়নি, কারণ সে একদম নিথর হয়ে গিয়েছে পুরো বিষয়টা দেখে, একদম অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ইমাম সাহেব যে ক্যারেক্টারটা, সে কিন্তু মূলত এই মনার মৃত্যুটা দেখে রীতিমতো বমি করে দিয়েছিল। আসলে এত নিষ্ঠুরভাবে নৃশংসভাবে মারা হয়েছিল। তো যাই হোক, তো এই জন্য সেই কথাটা এখানে একটু তুলে ধরা হয়েছে। আচ্ছা, তারপর তিনি বসলেন না, একটি পা রাখলেন চেয়ারে, গম্ভীর গলায় প্রশ্ন করতে শুরু করলেন। প্রশ্নগুলো ইমাম সাহেবের প্রতি। রফিককে প্রতিটি প্রশ্ন উত্তর ইংরেজিতে করে দিতে হচ্ছিল, কারণ যেহেতু সব ভাষাটা ওরা বুঝতে পারছে না, হয়তো পশতু বা উর্দু ভাষায় এরকম কথা বলছে, তো ওই জন্য ওদের কথাবার্তার অনুবাদ করে দিচ্ছে হচ্ছে রফিক আবার সব ভাষা, এই ভাষাগুলো ঠিকঠাক বুঝতে পারে। আচ্ছা, তো প্রশ্নোত্তর পর্বের গতি হলো খুবই স্লথ, মানে খুব ধীরে সুস্থে হলো। সেই জন্য মেজর সাহেবের কোনো ধৈর্যচ্যুতি হলো না, মানে সে একদম ধীরে সুস্থে সব কথাগুলো শুনতে লাগলো আর কি। তো প্রথমে প্রশ্ন করছে মেজর সাহেব, তারপর ইমাম ভালো আছো? জি। আমি তো খবর পেলাম তুমি ভালো নেই, ক্রমাগত বমি হচ্ছে। জি হুজুর। শাস্তির দৃশ্যটা ভালো লাগেনি? ইমাম সাহেব জবাব দিলেন, না। বমির বেগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। মেজর সাহেবের মুখে ক্ষীণ হাসি দেখা গেল। তখন মেজর সাহেব বললেন, দৃশ্যটা কি খুব কঠিন ছিল? জি। মেজর সাহেব বললেন, তুমি নিশ্চয়ই নিজে গরু ছাগল জবাই করো না? জি করি। তখন খারাপ লাগে না? ইমাম সাহেব একটি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। মেজর সাহেব কফির মগে দীর্ঘ চুমুক দিয়ে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন, মানে অপেক্ষা করছে যে কী বলে। জবাব পাওয়া গেল না। বলল, ইমাম, জি স্যার। এখন আমাকে বলো, তোমাদের ওই জঙ্গলে মোট কতজন বাঙালি সৈন্য আছে? যেহেতু যথেষ্ট ভালো ভয় পেয়েছে, যেহেতু ইমাম সাহেব যথেষ্ট ভালো ভয় পেয়েছে, তার মানে ও মনে করতেছে, মেজর সাহেব মনে করতেছে যে যদি ইমামকে এই মুহূর্তে, ভয়ের মুহূর্তে যদি কোনো প্রশ্ন করা হয়, সে ঠিকঠাক প্রশ্নের উত্তর দিবে। তো এই জন্য জিজ্ঞেস করছে যে বলো, তোমাদের ওই জঙ্গলে কতজন বাঙালি সৈন্য আছে? আমি জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি সংখ্যাটি ঠিক করে বলতে না পারো তাহলে ক্ষতি নেই, অনুমান করে বলো। আমি জানি না স্যার। সৈন্য আছে কি না সেটা বলো। স্যার আমি জানি না। আচ্ছা বেশ, সৈন্য যে নেই এই কথাটি তোমার মুখ থেকে শুনি। স্যার আমি জানি না, কিছুই জানি না স্যার। মেজর সাহেব কফির মগ নামিয়ে রাখলেন, সিগারেট ধরালেন। তার কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়ল। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কখনো ওই বনে যাওনি? জি না স্যার, আমি ধর্মকর্ম নিয়ে থাকি। তুমি ধর্মকর্ম নিয়ে থাকো? জি স্যার। মসজিদে লোক হয়? হয় স্যার। সেখানে তুমি কি পাকিস্তানের জন্য দোয়া করো? ইমাম সাহেব চুপ করে গেলেন। মেজর সাহেবের কণ্ঠে অসহিষ্ণুতা ধরা পড়ল, মানে অসহ্য বিরক্তিকর একটা এক্সপ্রেশন তার মুখ দিয়ে বেরোলো। খুতবা শেষে বলল, জুম্মার খুতবা আর কি, জুম্মার শেষে যে খুতবা হয়, জুম্মার দিন যে খুতবা হয়, খুতবা শেষে পাকিস্তানের জন্য কখনো দোয়া করনি?
তখন ইমাম সাহেব উত্তর দিলেন, পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া খায়ের করা হয় স্যার। মেজর সাহেব বললেন, তুমি আমার কথার জবাব দাও, পাকিস্তানের জন্য দোয়া করনি? জি না স্যার। বাংলাদেশের জন্য দোয়া কখনো করেছ? ইমাম সাহেব চুপ করে রইলেন। মেজর সাহেব হঠাৎ প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। ইমাম সাহেব চেয়ার থেকে উল্টে পড়ে গেলেন। রফিক তাকে উঠে বসালো। মেজর সাহেব ঠান্ডা স্বরে বললেন, ব্যথা লেগেছে? জি না। এতটুকু ব্যথা লাগেনি? জি না স্যার। আমার হাত এতটা কমজোরি তা তো জানা ছিল না। মেজর সাহেব হাতের সিগারেটটি ফেলে দিয়ে দ্বিতীয় চটটি দিলেন। ইমাম সাহেব গড়িয়ে নিচে পড়ে গেলেন। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। রফিক তাকে তুলতে গেল। মেজর সাহেব বললেন, ও নিজে নিজেই উঠবে। ইমাম, উঠে বসো। ইমাম সাহেব উঠে বসলেন। এখন বলো, তুমি শেখ মুজিবুর রহমানের নাম শুনেছ? জি শুনেছি। সে কে? ইমাম সাহেব চুপ করে রইলেন। সে কে তুমি জানো না? মেজর সাহেব এগিয়ে এসে তৃতীয় চটটি বসালেন। ইমাম সাহেব শব্দ করে আওয়াজ করে দোয়া নুস পড়তে লাগলেন। মেজর সাহেব তাকালেন আজিজ মাস্টারের দিকে। তারপর, কবি তুমি কেমন আছো? ভালো আছো? জি। তুমি শুনলাম বেশ শক্তই ছিলে, বমি টমি কিছু করনি? আজিজ মাস্টার কোনো জবাব দিল না। বাংলাদেশের উপর কোনো কবিতা লিখেছ? জি না স্যার। কেন লেখনি কেন? আজিজ মাস্টার চুপ করে রইল। শেখ মুজিবের উপর লিখেছ? জি না। আজিজ মাস্টারের পা কাঁপতে লাগলো। মেজর সাহেব বললেন, তুমি প্রেমের কবিতা ছাড়া অন্য কিছু লেখো না? জি না। তুমি দেখি দারুণ প্রেমিক মানুষ। সব কবিতা কি মালার নামে ওই বালিকাকে নিয়ে লিখেছ? মালা নামের ওই বালিকাকে নিয়ে লেখা? জবাব দাও, বলো হ্যাঁ কিংবা না। আজিজ মাস্টার উত্তর দিল, হ্যাঁ। শোনো আজিজ, মেজর সাহেব বলছে, শোনো আজিজ, আমি কথা রাখি। আমি কথা দিয়েছিলাম ওই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব। সেটা আমার মনে আছে। আমি ওই মেয়ের বাবাকে আনতে লোক পাঠিয়েছি। আমরা ঠিক আগের পর্বেই বলছিলাম যে জয়নাল সাহেবকে ডাকা হয়েছে, আসলে এই কারণেই। তুমি এখন আমাকে বলো, ওই বনে কতজন সৈন্য লুকিয়ে আছে? তখন আজিজ মাস্টার বলে, স্যার বিশ্বাস করেন আমি কিছুই জানি না। তখন মেজর বলে, আমি তোমার কোনো কথা বিশ্বাস করলাম না। তুমি বোধহয় জানো না আমি কি পরিমাণ নিষ্ঠুর হতে পারি। তুমি জানো? জি স্যার জানি। না, তুমি জানো না। তবে এক্ষুনি দেখতে পাবে। রফিক, তুমি ওর জামা কাপড় খুলে ওকে ন্যাংটা করে ফেলো। আজিজ মাস্টার হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে তাকালো মেজর সাহেবের দিকে। এই লোকটা বলে কি? আজিজ মাস্টারের পা কাঁপতে লাগলো। মেজর সাহেব বললেন, দেরি করবে না, আমার হাতে বেশি সময় নেই। রফিক। জি স্যার। এই মিথ্যাবাদী কুকুরটাকে ন্যাংটা করে সমস্ত গ্রামে ঘুরে ঘুরে দেখাবে। বুঝতে পারছো? পারছি। আর শোনো, একটা ইটের টুকরো ওর পুরুষাঙ্গে ঝুলিয়ে দেবে। এতে সমস্ত ব্যাপারটা একটা হিউমার আসবে। আজিজ মাস্টার কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছুই জানি না স্যার, একটা কোরআন শরীফ দেন, আমি কোরআন শরীফ ছুঁয়ে বলবো। মেজর সাহেব বলল, তার কোনো প্রয়োজন দেখি না। রফিক, যা করতে বলেছি করো। রফিক থেমে থেমে বলল, মানুষকে এভাবে লজ্জা দেবার কোনো অর্থ হয় না। মেজর সাহেবের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হতে লাগলো। তিনি তাকিয়ে আছেন রফিকের দিকে। রফিক বলল, আপনি যদি একে অপরাধী মনে করেন তাহলে মেরে ফেলেন, লজ্জা দেবার দরকার কি? তখন মেজর সাহেব বলল, তুমি একে অপরাধী মনে করো না? রফিক বলল, না, আমার মনে হয় সে কিছুই জানে না। তখন মেজর সাহেব বলল, সে এই গ্রামে থাকে আর এত বড় ব্যাপার সে জানবে না? তখন রফিক বলল, জানলে বলতো, কিছু জানে না তাই বলছে না। তখন মেজর সাহেব বলল, বলবে বলবে, ঠিকই বলবে। ইট বেঁধে তাকে বাড়ি বাড়ি নিয়ে যাও, দেখবে তার মুখের কথা ফুটছে, তখন সে প্রচুর কথা বলবে। রফিক ঠান্ডা স্বরে বলল, স্যার, ওকে এরকম লজ্জা দেওয়াটা ঠিক না। কেন ঠিক না?
আপনি শুধু ওকে লজ্জা দিচ্ছেন না, আপনি আমাকেও লজ্জা দিচ্ছেন। আমিও তো ওর মতো বাঙালি। মেজর সাহেব বলল, তাই নাকি? আমি তো জানতাম তুমি পাকিস্তানি। তুমি কি সত্যিই পাকিস্তানি? জি স্যার। আমার মনে হয়, মেজর সাহেব বলল, আমার মনে হয় এটা তোমার সবসময় মনে থাকে না। এটা মনে রাখবে এই কথাটা। জি স্যার, রাখবো। এটা তোমার নিজের স্বার্থেই মনে রাখবে, তোমার মনে রাখা উচিত। রফিক চুপ করে গেল। মেজর সাহেব বললেন, একটা মজার ব্যাপার কি জানো রফিক? তুমি যদি আজিজ মাস্টারকে চয়েস দাও মৃত্যু অথবা লজ্জাজনক শাস্তি, তাহলে সে লজ্জাজনক শাস্তিটাই বেছে নেবে। মহানন্দে পুরুষাঙ্গে ইট বেঁধে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে। জিজ্ঞেস করে দেখো। রফিক কিছুই জিজ্ঞেস করল না। মেজর সাহেব কঠিন স্বরে বললেন, আজিজ, পরিষ্কার উত্তর দাও। মরতে চাও না চাও না? আমি দ্বিতীয়বার এই প্রশ্ন করব না। 30 সেকেন্ডের ভেতরে জবাব চাই। বলো, মরতে চাও না চাও? মানে মরতে চাও নাকি চাও না? মরতে চাই না। মেজর সাহেব হাসি মুখে বললেন, বেশ, কাপড় খুলে ফেলো। তোমাকে 1 মিনিট সময় দেওয়া হলো তার জন্য। আজিজ মাস্টার কাপড় খুলতে শুরু করলো। তখন মেজর সাহেব বলল, রফিক, আমার কথা বিশ্বাস হলো? হলো। বাঙালিদের মান অপমান, তখন মেজর সাহেব খুব খোঁচা মেরে কথা বলছে, বাঙালিদের মান অপমান বলে কিছুই নেই। একটা কুকুরেরও আত্মসম্মান থাকে, এদের তাও নেই। আমি যদি ওকে বলি, যাও ওই ইমামের পশ্চাৎ দেশ চেটে আসো, ও তাই করবে। রফিক মৃদু স্বরে বলল, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এইরকম করবে। তুমি করবে? জানি না, করতেও পারি। মৃত্যু একটা ভয়াবহ ব্যাপার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কী করবে তা আগ থেকে বলা সম্ভব নয়। তাই বুঝি? জি স্যার। আপনার মতো একজন সাহসী মানুষও দেখা যাবে কাপুরুষের মতো কাণ্ড কারখানা করছে। মেজর সাহেব ঘর ছেড়ে বেরিয়ে এলেন এবং তারও মিনিটখানেক পর জয়নাল মিয়াকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। আজিজ মাস্টার দুহাতে তার লজ্জা ঢাকতে চেষ্টা করল। ইমাম সাহেব বেশ স্বাভাবিক গলায় বললেন, জয়নাল মিয়া ভালো আছেন? জয়নাল কিছু একটা বলতে চেষ্টা করল, কিন্তু বলতে পারল না। আজিজ মাস্টারের মতো একজন বয়স্ক মানুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, এটি এখনও সে বিশ্বাস করতে পারছে না। ইমাম সাহেব বললেন, বড় খারাপ সময় জয়নাল সাহেব, আল্লাহ খুদার নাম নেন। জয়নাল মিয়া আবারও কিছু বলতে চেষ্টা করল, বলতে পারল না, কথা আটকে গেল। রফিক শান্ত স্বরে বলল, জয়নাল সাহেব আপনি বসেন, স্যার যা জিজ্ঞেস করবেন তার সত্যি সত্যি জবাব দিবেন, বুঝতেই পারছেন। জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল। ইমাম সাহেব বললেন, চেয়ারে বসেন, মাটিতে প্রস্রাব আছে, নাপাক জায়গা। এই পর্বটা এখানেই শেষ। পরবর্তী পর্ব কিছুক্ষণ পরে আশা করি তোমরা দেখবে। এই পর্বটা এখানে শেষ করছি। সামনে গল্পের আরও অনেকটা বাকি আছে, পরের পর্বগুলোতে সেগুলো বিশ্লেষণ করা হবে। আজকের মতো এখানেই শেষ।